আজ আমরা আলোচনা করছি প্রক্সিমা সেন্টরি নিয়ে, মানে আমাদের সৌরজগতের একদম কাছের নক্ষত্র, প্রতিবেশী। ডক্টর চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা এই তারা আর তার জগৎ নিয়ে একটু গভীরে জানার চেষ্টা করব। মানে এর চরিত্রটা ঠিক কেমন, কি সম্ভাবনা আছে, এই সব ভাবা যায়। মাত্র 4.24 আলোকবর্ষ দূরে, মানে মহাজাগতিক হিসেবে তো একদম পাশের বাড়ি। সেন্টারাস নক্ষত্রমণ্ডলে আছে এটা। হ্যাঁ। কিন্তু এত কাছে হয়েও আশ্চর্যের ব্যাপার, খালি চোখে দেখা যায় না। ঠিক। এটা আসলে আলফা সেন্টরি যে ত্রয়ী তারা ব্যবস্থা আছে তারই একটা অংশ, সবচেয়ে ছোট সদস্য, একটা লাল বামন তারা। হ্যাঁ, ওই লাল বামন তারা ১৯১৫ সালে স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ইনেজ এটা খুঁজে পান। আচ্ছা, এই লাল বামন তারাগুলো, এরা সংখ্যায় তো অনেক বেশি শোনা যায়, ঠিক কেমন ধরনের তারা এরা? হ্যাঁ, মহাবিশ্বে এরাই সবচেয়ে কমন, মানে বেশিরভাগ তারাই লাল বামন। আর এরা বাঁচেও কিন্তু বিরাট সময় ধরে, মানে ট্রিলিয়ন বছরও হতে পারে। কারণটা হলো এরা খুব ধীরে সুস্থে নিজেদের হাইড্রোজেন পোড়ায়, খুব মিতব্যয়ী আর কি। আচ্ছা, কিন্তু প্রক্সিমা সেন্টরির ক্ষেত্রে কি কিছু অন্যরকম আছে? ঠিক এখানেই মজাটা। প্রক্সিমা সেন্টরি কিন্তু ওই শান্তশিষ্ট লাল বামনদের মতো নয়, মানে এ ভীষণ সক্রিয়। এখান থেকে প্রায়শই, মানে বেশ ঘন ঘন সাংঘাতিক সৌরঝড় বেরোয়, স্টেলার ফ্লেয়ার্স যাকে বলে। সৌরঝড় মানে সূর্যের মতো? হ্যাঁ, কিন্তু আরও অনেক বেশি আনপ্রিডিক্টেবল আর কখনো কখনো ভীষণ তীব্র। মানে হঠাৎ করে অনন্ত পরিমাণে শক্তি বিকিরণ কণা ছিটকে বেরিয়ে আসে। এর আশেপাশে যদি কোনো গ্রহ থাকে, তার পরিবেশের জন্য এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, মানে পুরো তছনছ করে দিতে পারে। ও, ভয়ঙ্কর তো। আর ঠিক এরকম একটা অস্থির তারার কাছেই গ্রহ পাওয়া গেছে বলছিলেন, বিশেষ করে প্রক্সিমা সেন্টরি বি। ওটা তো ২০১৬ সালে পাওয়া গেল, তাই না? আর ওটা নাকি বাসযোগ্য অঞ্চলেও আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই প্রক্সিমা সেন্টরি বি গ্রহটা আবিষ্কৃত হয় ২০১৬-তে, আর কাগজ কলমে এটা তারার বাসযোগ্য অঞ্চলেই পড়ে। মানে এমন একটা দূরত্বে আছে তারাটা থেকে, যেখানে তাপমাত্রাটা এমন হতে পারে যে জল তরল অবস্থায় থাকতে পারে। বাহ! তাহলে তো আশা জাগানোর মতো খবর। এর ভর কেমন? পৃথিবীর মতো? ভরও বেশ কাছাকাছি, মানে পৃথিবীর চেয়ে সামান্য বেশি, ধরুন অন্তত 1.17 গুণ। কিন্তু একটা কিন্তু আছে, এটা তারাটাকে এত কাছ থেকে ঘোরে যে ওর ১ বছর শেষ হয়ে যায় আমাদের মাত্র ১১.২ দিনে। মাত্র ১১ দিনে বছর? বাপরে! আর তার উপর ওই ভয়ঙ্কর সৌরঝড়ের সমস্যা। তাহলে কি বাসযোগ্য অঞ্চলের ধারণাটা এখানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে? ঠিক এখানেই আসল চ্যালেঞ্জটা। ওই যে সাংঘাতিক সৌরঝড়ের কথা বললাম, সেটাই প্রক্সিমা বির বাসযোগ্যতার পথে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। এত ঘন ঘন আর এত তীব্র বিকিরণের ঝাপটা যদি লাগে, তাহলে গ্রহটার যদি কোনো বায়ুমণ্ডল থেকেও থাকে, সেটা টিকিয়ে রাখা খুবই কঠিন। মানে উড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে? একদম। প্রাণের টিকে থাকার জন্য পরিবেশটা অত্যন্ত প্রতিকূল হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে প্রক্সিমা বি ছাড়া কি আর গ্রহের খোঁজ মিলেছে? আরও দুটোর ইঙ্গিত পাওয়া গেছে। একটা হলো প্রক্সিমা সেন্টরি সি, ওটা বেশ দূরে, অনেক ঠান্ডা হওয়ার কথা। আরেকটা হলো প্রক্সিমা ডি, এটা আবার তারার বেশ কাছে, কিন্তু এটার অস্তিত্ব এখনও পুরোপুরি নিশ্চিত না, মানে আরও ডেটা লাগবে নিশ্চিত হতে। বুঝলাম। তাহলে এত যে আলোচনা একে নিয়ে, এর গুরুত্বটা ঠিক কোথায়? শুধু সবচেয়ে কাছের বলেই কি এত আগ্রহ? না না, শুধু কাছে বলে নয়, এর গুরুত্ব অনেকগুলো দিক থেকে। প্রথমত, যেহেতু একদম দোরগোড়ায়, তাই আন্তঃনাক্ষত্রিক অভিযানের জন্য এটাই আমাদের প্রথম বাস্তব টার্গেট। ওই যে ব্রেকথ্রু স্টারশট প্রকল্পের কথা শুনে থাকবেন হয়তো, ওরা ছোট ছোট আলোচালিত মহাকাশযান পাঠিয়ে কয়েক দশকের মধ্যে ওখানে পৌঁছানোর কথা ভাবছে। প্রক্সিমায় তাদের প্রথম লক্ষ্য। ও আচ্ছা, স্টারশট, হ্যাঁ শুনেছি। দ্বিতীয়ত, প্রক্সিমা বির আবিষ্কারটা, এটা বহির্জাগতিক প্রাণের সম্ভাবনা নিয়ে আমাদের চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন তুলেছে, এই লাল বামনদের চারপাশে আদৌ প্রাণ টিকতে পারে কিনা, যেখানে এই তারাই মহাবিশ্বের সবচেয়ে বেশি সংখ্যায় আছে। ঠিক, এটা একটা বিরাট প্রশ্ন। আর অবশ্যই এই তারাটার যে তীব্র সৌরঝড়, সেগুলো স্টাডি করাটাও খুব দরকারি। মহাকাশের আবহাওয়া বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই রহস্যগুলোর উত্তর খুঁজতে বিজ্ঞানীরা এখন কি করছেন? মানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা ওই যে খুব বড় টেলিস্কোপটা তৈরি হচ্ছে ইএলটি, এগুলো কি কোনো সাহায্য করবে? অবশ্যই। জেমস ওয়েব টেলিস্কোপ চেষ্টা করবে প্রক্সিমা বির যদি কোনো বায়ুমণ্ডল টিকে থাকে,
তার উপাদান কি কি সেটা বুনশন করার, যদিও কাজটা ভীষণ কঠিন। যদি কিছু অবশিষ্ট থাকে আর কি। হ্যাঁ, আর ভবিষ্যতের ওই বিশাল টেলিস্কোপগুলো, যেমন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ইএলটি, সেগুলোর ক্ষমতা হয়তো আরও বেশি হবে, হয়তো সরাসরি গ্রহটার একটা আবছা ছবিও তুলতে পারবে। দারুণ ব্যাপার হবে সেটা। আর স্টারশট প্রকল্পের কি খবর, ওটা কি এগোচ্ছে? স্টারশট প্রকল্প তো এগোচ্ছে। ওদের লক্ষ্য হল আলোর গতির প্রায় 20% গতিতে ন্যানোক্রাফট পাঠিয়ে 20 বছরের কিছু বেশি সময়ে প্রক্সিমা সেন্টরিতে পৌঁছনো। যদিও এর প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো এখনও অকেশ, মানে কিভাবে অত গতি তোলা হবে, কিভাবে ব্রেক করা হবে, ডেটা পাঠানো হবে, অনেক প্রশ্ন। হ্যাঁ, সে তো বটেই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, একদম আমাদের পাশের বাড়িতেই এমন একটা তারা আছে যার গ্রহ বাসযোগ্য অঞ্চলে থেকেও হয়তো বাসযোগ্য নয়, তারাটা নিজের খামখেয়ালি স্বভাবের জন্য। ভবিষ্যৎ অভিযান বা পর্যবেক্ষণই হয়তো এই ধাঁধার আসল উত্তরটা দিতে পারবে। ঠিক, তবে শেষে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায়, মানে ভাবনার জন্য। হয়তো প্রক্সিমা বির পৃষ্ঠে আজকের দিনে ওই ভয়ঙ্কর রেডিয়েশনের জন্য প্রাণের টিকে থাকা সম্ভব নয়, কিন্তু এমন কি হতে পারে না যে মাটির অনেক গভীরে বা অন্য কোনোভাবে সুরক্ষিত পরিবেশে অন্যরকম কোনো প্রাণ টিকে আছে, বা হয়তো অতীতে ছিল? মাটির নিচে বা অন্য কোনো রূপে। হ্যাঁ, অথবা ভবিষ্যতের কোনো উন্নত প্রযুক্তি কি আমাদের প্রাণ ধারণ বা বায়ুমণ্ডল রক্ষার ধারণাকেই আমূল বদলে দেবে। মানে বহির্জাগতিক প্রাণের সহ্য ক্ষমতা ঠিক কতটা হতে পারে, প্রক্সিমা সেন্টরি সেই মৌলিক প্রশ্নটাকে যেন আরও জোরদার করে আমাদের সামনে রাখছে। সোচনের মতো বিষয়।